দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিস্ফোরক মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যকে সমর্থন রাজ্যকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। ঋণ শোধ করতে ও ভাতা দিতে গিয়ে দেউলিয়া রাজ্য, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, বেতন দেওয়ার ভয়ে মমতা নতুন নিয়োগ করছেন না। এরকম চলতে থাকলে 1 বছর পর বেতন বন্ধ হবে, নয়তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, কিংবা বলতে হবে আমি দেউলিয়া, আমাকে বাঁচাও। রাজ্যপালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আর তারপরেই রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যকে নিশানা করে ঠিক কি বলেছেন শোনাব। ঋণ পরিশোধ করতে আর ভাতা দিতে গিয়ে রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে। স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, ইরিগেশন বাঁধগুলো ভেঙে পড়েছে, পরিকাঠামোগত উন্নয়ন জিরো, কোনো রাস্তাঘাট কোথাও হচ্ছে না, লোডশেডিং আবার ফিরে এসেছে এবং রাজ্য সরকার ঘুরিয়ে স্ট্যাম্প ডিউটি থেকে ইলেকট্রিকের ট্যারিফ সব জায়গায় বৃদ্ধি করে টাকা তোলার ব্যবস্থা করছে। 2 কোটির কাছাকাছি বেকারত্ব, এবং মমতা ব্যানার্জি রিক্রুটমেন্ট করতে পারেননি বেতন দেওয়ার ভয়ে। কর্মচারী, শিক্ষকরা, পেনশনার্সরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি গ্র্যাচুইটি, পিএফের টাকা, রিটায়ার্ড এমপ্লয়ি বা টিচার, তাদের হকের টাকা তারা পিটিশন করে পাচ্ছেন না। রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআরবিএম ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার। সেই কারণে মহামান্য রাজ্যপাল, তার অনেক সময় লাগলো এগুলো বলতে, কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন। আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম, অনেক দিন এই রাজ্য থেকে কখনো এমপি, কখনো এমএলএ, জনপ্রতিনিধি, আমরা বাস্তবটা জানি, হাড়ির খবরটা রাখি। এই রাজ্য মমতা ব্যানার্জি এইরকম চলতে থাকলে 1 বছর পরে নয় বেতন বন্ধ হবে, নয় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে হবে, নয় হাত তুললে বলতে হবে যে আমি দেউলিয়া, আমাকে বাঁচাও। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন যে রাজ্যের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে, পাশাপাশি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান রাজ্যকে। আর রাজ্যপালের এই মন্তব্যকে সমর্থন করে রাজ্যকে নিশানা শুভেন্দু অধিকারীর, এবং তিনি যে মন্তব্য করেছেন ঋণ শোধ করতে করে ও ভাতা দিতে গিয়ে দেউলিয়া রাজ্য, এ বিষয়ে কি বলেছেন আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর, শোনাবো। কারণ এই শুভেন্দু অধিকারী এর আগে বলেছিল লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে 35 পাবে, তো বিজেপিকে 12-তে নামিয়ে দিয়েছিল। তাই ওর জ্ঞান সম্পর্কে কোনো মন্তব্য করা মানে পাগলের প্রলাপে তার রিয়েকশন দেওয়া। রাজ্যপাল উদ্বিগ্ন কি? রাজ্যপালের আচরণে বাংলার মহিলারা উদ্বিগ্ন। বাংলার একজন নির্বাচিত বিধায়ক রাজভবনে ঢুকতে ভয় পাচ্ছে একজন যৌন নিগ্রহকারীর কাছে যেতে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এই রাজ্যপাল হচ্ছে বিজেপির দালাল। এই রাজ্যপাল বিজেপির দালাল হয়ে দালালির কাজগুলো করছেন, আর আরেকদিকে শুভেন্দু অধিকারী তাকে ওই চোরের সাক্ষী হচ্ছে গাছ কাটা। সেই জায়গায় দাঁড়িয়ে এদের কথার কোনো গুরুত্ব নেই। বাংলার লক্ষ্মীর ভান্ডারকে এতটা জনপ্রিয়তা পেয়েছে বলেই আজকে গত পরশুদিন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নামে প্রকল্প করেছে, যে এই প্রকল্পে মহিলাদের 1,500 টাকা উঠছেন। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, মমতা গোখলে বলে গিয়েছিলেন। আজকে নতুন করে আবার প্রমাণ করছে ভারতবর্ষের বুকে মমতা ব্যানার্জি যেটা ভাবে বাকি বিজেপি সেটাকে অনুসরণ করে। তাই ওদের কথা কোনো গুরুত্ব নেই। বাংলার আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক রাজ্যপাল। বাংলার আর্থিক অবস্থা ভেঙে পড়েছে, রাজ্যপাল হিসেবে আমি উদ্বিগ্ন। সংবিধানের 167 নম্বর ধারায় রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক, জরুরি নির্দেশ দিয়েছি। আর্থিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যখন 2 বিধায়কের মধ্যে শপথ গ্রহণ ঘিরে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে আবারও নতুন করে দূরত্ব তৈরি হচ্ছে এবং রাজ্যপালের যে বিস্ফোরক মন্তব্য, সেখানে সংঘাতের সুর আবারও বাড়লো, তা বলার অপেক্ষা রাখে না। সংবিধানের 167 নম্বর ধারায় রাজ্যপাল হিসেবে নির্দেশ। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আর্থিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। কি বলেছেন রাজ্যপাল শোনাবো। It is very disturbing, shocking, shattering to see that West Bengal is facing a financial breakdown.
its public finance is in doldrums. As a responsible governor, I, upon the authority vested in the governor under Article 167 of the Constitution of India, I have asked for an emergency cabinet meeting to discuss this issue and also issue a white paper of the finances of the state. রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনালাম। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকের পর বিস্ফোরক রাজ্যপাল, বাংলার আর্থিক অবস্থা ভেঙে পড়েছে, বাংলার অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন আমি, এমনটাই মন্তব্য করতে দেখা যায় তাকে। রাজ্যপালের এই বক্তব্যের পর তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো। কোনো জিনিস থেকে নজর ঘোরাবার জন্য পরিকল্পিতভাবে রাজ্যপাল এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। পশ্চিমবঙ্গের অর্থনীতি একদম ঠিক আছে, পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চনা করছেন ওই ভদ্রমহিলা নরেন্দ্র মোদীর নির্দেশে, যাকে উনি ফুল দিতে গেছেন। ওনার ওখানে গিয়ে বলা উচিত বাংলার বকেয়াগুলো মিটিয়ে দিন, তার বদলে উনি উল্টো কথা বলতে গেছেন সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে নিজের ইস্যু কভার আপ করার জন্য। যার হাতে ফুল দিচ্ছেন তার হাজব্যান্ড, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাজব্যান্ড পর্যন্ত বলেছেন দেশের অর্থনীতি কতটা খারাপ জায়গায় আছে আর কি কি কেলেঙ্কারি চলছে। ডোমজুরের বাঁকড়ায় ব্যাপক সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুরের ঘটনা। বাঁকড়ার মুন্সিডিঙ্গির শেখপাড়ার ঘটনা। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ। বাড়ি তৈরিতে বাধা দেওয়ায় হামলার অভিযোগ সামনে আসছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ভাইরাল সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে মুহুর্মুহ বোমা পড়ছে, প্রকাশ্যে দিনের আলোয় বোমাবাজির ঘটনা ডোমজুরের বাঁকড়ায়। জগন্নাথ সামন্ত রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কি? তৃণমূল পঞ্চায়েত সদস্য, তার কি অভিযোগ? দেখো, তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ মজিবুলের অভিযোগ যেটা, যে তার বাড়িতে আক্রমণ এবং ভাঙচুর এবং মুহুর্মুহ বোমা পড়ার তুমি ছবি দেখতেই পাবে একদম। শেখ ফারুকের বিরুদ্ধে অভিযোগ। শেখ ফারুকের লোকজনরা এসে এই ঘটনা চালিয়েছে। এই এলাকায় যে বেআইনি জায়গায় বাড়ি বানিয়ে তারা ভাড়া দেওয়ার চেষ্টা করে, বেআইনি জমির ওপর তারা বাড়ি বানানোর চেষ্টা করে এবং তার বাধা দেওয়া, তার প্রতিবাদ করেছিল মফিজুলের উপরে আক্রমণ চললো এবং পঞ্চায়েত সদস্য তিনি। এখন এলাকায় র্যাব এবং ডোমজুর থানার পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি একবারে উত্তপ্ত হয়ে গেছিল সকালে। ইট বৃষ্টি, বোমাবাজি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ারও অভিযোগ উঠছে। তবে এই অভিযোগটা একটাই কারণ, প্রতিবাদ করা, অর্থাৎ বেআইনি জায়গায় জমি বাড়ি বানিয়ে তারা বিক্রি করা, ভাড়া দেয়া, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত প্রতিবাদ করাতে এই ঘটনা। তবে এলাকায় এখনো প্রায় 6 জন গুরুতর আহত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করেছে ডোমজুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। এখন এলাকায় র্যাব মোতায়েন রয়েছে, পুলিশ পিকেট বসানো হয়েছে। একদমই, এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে পুলিশ? দেখো, অভিযুক্তদের আটক করে এই মুহূর্তে ডোমজুর থানায় রাখা হয়েছে। আরো যারা এর সঙ্গে যুক্ত, তুমি দেখবে অনেক লোক যুক্ত ছিল এর সঙ্গে। যেভাবে ইট বৃষ্টি হচ্ছিল, সবাইকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, ধরপাকড়ও শুরু হয়েছে। তবে অভিযুক্তকে অ্যারেস্ট দেখায়নি এখন ডোমজুর থানার পুলিশ। দেখালে হাওড়া আদালতে তোলা হবে। ধন্যবাদ জগন্নাথ সামন্ত, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ডোমজুরের বাঁকড়ায় ব্যাপক সংঘর্ষ, বোমাবাজি, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ সামনে আসছে। পাল্টা হামলার অভিযোগ এবং গোটা ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের 6 জন। বেশ কয়েকজনকে আটক করে ডোমজুর থানায় জিজ্ঞাসাবাদ চলছে। অভিযুক্তদের বিরুদ্ধেও একেবারে খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় কারা জড়িত রয়েছেন এবং এলাকায় কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকা যথেষ্টই থমথমে রয়েছে। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি আর গ্রেফতার করা হলো মাস্টারমাইন্ড সুবোধ সিংকে। গ্রেফতার করলো সিআইডি। আমরা দেখেছিলাম রানীগঞ্জে সোনার দোকানে যে ডাকাতির ঘটনা, প্রকাশ্য দিবালোকে ডাকাতের সঙ্গে পুলিশের গুলির লড়াই। এবার সেই ঘটনায় মাস্টারমাইন্ডকে গ্রেফতার করলো সিআইডি। আসানসোল আদালতে পেশ করলো পুলিশ। ব্যারাকপুরের 2 ব্যবসায়ীকে হুমকির নেপথ্যেও এই সুবোধ সিং এর নাম উঠে আসছে। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতিতে গ্রেফতার মাস্টারমাইন্ড সুবোধ সিং। গ্রেফতার করলো রাজ্য পুলিশের সিআইডি এবং তাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং পাশাপাশি যে বিষয় আপনাদের জানিয়ে রাখবো, এই সুবোধ সিং ব্যারাকপুরের 2 ব্যবসায়ীকে হুমকির সঙ্গেও জড়িত ছিল, তার নাম উঠে আসছে।
পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। পবিত্র, এবার মাস্টার মাইন্ড উঠে এলো পুলিশের জালে। এর আগে আমরা দেখেছিলাম যে রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনা, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল, কি জানা যাচ্ছে? দেখো ভাস্কর, তোমাকে বলে রাখি যে এই যে সুবোধ সিং, সে খালি একটি কাণ্ডে জড়িত নয়, একাধিক কাণ্ডে জড়িত এবং তার দলবল, সে জেলে ছিল আর জেলে আছে। পাটনার এক বেউর জেলে ছিল সে, এবং সেই জেল থেকেই সে তার কর্মকাণ্ড চালাতো। ফোনের মাধ্যমে সেই তার রাজত্ব বিস্তার করেছিল। এবং তোমাকে বলে রাখি যে এই যে আসানসোলের যে রানীগঞ্জ, সেই রানীগঞ্জে 2022 সালে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সুন্দর ভালোটিয়া বলে একজন ব্যবসায়ী, সোনার ব্যবসায়ী, তার বাড়িতে গিয়ে লুট করে এবং ডাকাত দল। এবং তোমাকে বলে রাখি তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তার যে সোনার দোকান, সেই সোনার দোকানেও নিয়ে গিয়ে লুট করার অভিযোগ ওঠে এই ডাকাত দলের বিরুদ্ধে। এবং ওইখানে ওই 4 জন ডাকাত দল ধরা পড়ে। 4 জন ডাকাত দলের মধ্যে 4 জনকে ধরতে পারে এবং 3 জনকে ধরেছিল রাজ্য পুলিশ। তারপরে এই তদন্ত ভার যায় সিআইডির হাতে। সিআইডি আরেকজনকে ধরে এবং তারপরে সেই 2022 সাল থেকে এই তদন্তের নামে সিআইডি। এবং অবশ্যই সিআইডি জানতে পারে যে এই যে সুবোধ সিং, এই সুবোধ সিং রানীগঞ্জের ওই সুন্দর ভালোটিয়া ডাকাতি কেসে না, এবং জানতে পারছে, পুলিশ জানতে পারছে যে এই যে রানীগঞ্জে 70 ডাকাতি হওয়া, সেখানেও জড়িত। এবং তোমাকে বলে রাখি ব্যারাকপুরে ধমকি দেওয়া এবং কলকাতাতেও কয়েকজন ব্যবসাদারকে ধমকি দেওয়া, এই নানা ঘটনায় সে জড়িত আছে। এবং অবশেষে আজকে আসানসোল সিআইডি পাটনার যে বেউর জেল, সেই জেল থেকে নিয়ে এসে আসানসোলের যে আদালতে তোলে এবং আদালতে তোলার পরে তাকে আদালতের বিচারক 1 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয়। এবং আগামীকাল সোমবার আবার আসানসোলের যে অতিরিক্ত জেলা দায়রা জজ আছে 1 নম্বরে, সেখানে তাকে পুনরায় হাজিরা দিতে হবে বলে। একদমই ধন্যবাদ জানাবো। পবিত্র বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আবারও মধ্যযুগীয় বর্বরতার ছবি ধরা পড়ল চোপড়ায়। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় যুবক যুবতীকে বেধড়ক মারধর। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় মারধর করা হলো যুবক যুবতীকে, এবং এই ঘটনায় আবারও মধ্যযুগীয় বর্বরতার ছবি দেখা গেল চোপড়ায়। চোপড়ায় মধ্যযুগীয় বর্বরতা, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মোহাম্মদ সেলিমের পোস্ট করা যে ভিডিও, সেই ভিডিওর ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চোপড়ায় মধ্যযুগীয় বর্বরতার ছবি। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, এক যুবক হাতে লাঠি নিয়ে বেধড়ক পেটাচ্ছে এক তরুণীকে, এবং নেট মাধ্যমে কিন্তু এই দৃশ্য যেরকম রীতিমতো চমকে ওঠার মতো। এবং মোহাম্মদ সেলিমের যে ভিডিও পোস্ট করা, সেই ভিডিও একেবারে উত্তর 24 পরগনার চোপড়ার ঘটনা, এবং যেখানে তরুণীকে ফেলে মারধর করা হচ্ছে সেই ছবি ধরা পড়লো। এবং এই দৃশ্য দেখে কিন্তু রীতিমতো নেট মাধ্যমে, সোশ্যাল মাধ্যমে সমালোচনার জোর উঠেছে। এবং প্রাথমিকভাবে যে বিষয় জানা যাচ্ছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্যই কিন্তু এই সালিশি সভার আয়োজন করা হয়েছিল, এবং সেই জায়গা থেকে ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন যুবক যুবতী। ওই মহিলা আগে থেকেই বিবাহিত ছিলেন এবং পরে ওই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, আর এই ঘটনাকে কেন্দ্র করেই ডাক দেওয়া হয় সালিশি সভার। এলাকারই কিছু ব্যক্তি ওই ঘটনায় যুবক যুবতীকে বেধড়ক মারধর করেন। দেখছেন যে ছবি, ঘটনাস্থলে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ওই তরুণীর সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি, এবং এলাকাবাসীও কিন্তু ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ। একেবারে আজকের দিনে এসেও মধ্যযুগীয় বর্বরতার ছবি ধরা পড়ল। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ, সেই অভিযোগে সালিশি সভার আয়োজন করা হয়েছিল, আর সেখানেই যুবক যুবতীকে বেধড়ক মারধর। যে ছবি আপনারা দেখছেন, চোপড়ায় সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও যেরকম ভাইরাল হয়েছে, পাশাপাশি মোহাম্মদ সেলিমের পোস্ট করা যে ভিডিওতে দেখা যাচ্ছে যে গ্রামের বাসিন্দারা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং ওই তরুণীকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে।
মারধরের ভিডিও আমরা খতিয়ে দেখছি, ভিডিও দেখে পুলিশ রীতিমতো মারধরের ভিডিও আমরা খতিয়ে দেখছি, যে ছবি আমরা দেখলাম, ভিডিও দেখে পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করেছে। মারধরে অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের, এমনটাই জানালেন ইসলামপুর পুলিশ জেলার এসপি জবি থমাস। ভিডিওটা আজ কি আমরা দেখেছিলাম, ও ভিডিওটা ভেরিফাই করে আমরা এটাই বুঝতে পেরেছি ওটা ডেক্কিপুর নামের একটা জায়গা হয়েছে এটা। ওখানে কোনো একটা মিটিং কোনো কিছুটা নিয়ে মারামারি হয়েছে, ওটাতে একটা মহিলা এবং একটা পুরুষকে পিটাচ্ছে। আমরা অলরেডি ও ভিডিও দেখে পুলিশ নিজে একটা সোমোটো কেস স্টার্ট করেছে। আচ্ছা স্যার। এবং যারা এর মধ্যে আছে, যারা ও মহিলাকে পিটিয়েছেন একজনকে, আরেস্ট করার জন্য রেড চলছে। আচ্ছা স্যার। মহিলা এবং পুরুষের কোনো পরিচয় পাওয়া গেছে স্যার? না, আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি, কিন্তু আপনাদেরকে তো বলতে পারবেন। আচ্ছা, ঠিক ঠিক স্যার, ঠিক আছে। চোপড়ায় মধ্যযুগীয় বর্বরতার ছবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সালিশি সভা ডাকা হয়েছিল এবং সেখানে যুবক যুবতীকে মারধরের অভিযোগ। যে ছবি মোহাম্মদ সেলিমের পোস্ট করা যে ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যে এলাকাবাসী অর্থাৎ স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে রয়েছেন এবং ওই যুবতীকে সাহায্যের জন্য একজনও এগিয়ে আসেননি। আর আজকের দিনে দাঁড়িয়েও এই ছবি দেখতে হচ্ছে সমাজকে। মোহাম্মদ সেলিমের পোস্ট করা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে এই ভিডিও খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনু বাবু, চোপড়ায় যে মধ্যযুগীয় বর্বরতার ছবি ধরা পড়েছে এবং যে ছবি আমরা সোশ্যাল মাধ্যমে দেখছি এবং মোহাম্মদ সেলিমের যে পোস্ট করা ভিডিও, যেখানে সালিশি সভায় এক যুবক যুবতীকে বেধড়ক মারধর করা হয়, এই ছবি কি কাম্য? বিষয়টি কখনোই সমর্থনযোগ্য নয়। প্রশাসন তৎপরতার সাথে তদন্ত শুরু করে পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের স্থানীয় বিধায়ক, আমাদের দলের নির্বাচিত জনপ্রতিনিধি তিনি বিষয়টি নিন্দা করে বিষয়টি দেখবেন বলেছেন। কিন্তু যাদের আমলে বিজন সেতুতে প্রকাশ্যে আনন্দমার্গীদের পুড়িয়ে মারা হয়েছিল, যাদের আমলে অহরহ এই ধরনের সালিশি সভা হতো, তাদের মুখে এই ধরনের কথা মানায় না। তারা এই ধরনের কথা যত কম বলবে ততই ভালো। পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের ঘটনাকে কখনো সমর্থন করে না, তাই তৎপরতার সাথে পুলিশ পদক্ষেপ নেওয়া শুরু করেছে। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন ফোন লাইনে। অন্যান্য আরো খবরের আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বউবাজার কাণ্ডে তদন্তকারীদের নজরে হোস্টেলের নিরাপত্তারক্ষী। উদয়ন হোস্টেলের নিরাপত্তারক্ষীকে থানায় তলব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ঢুকতে দেওয়া হয়নি পুলিশকেও। প্রশ্নের মুখে নিরাপত্তারক্ষীর ভূমিকা। অভিযুক্তদের মধ্যে 2 প্রাক্তনী থাকায় উঠছে প্রশ্ন। তদন্তে বউবাজার থানা। বউবাজার কাণ্ডে তলব হোস্টেলের নিরাপত্তা রক্ষীকে। মোবাইল চোর সন্দেহে বউবাজারের উদয়ন হোস্টেলে ইরশাদ আলমকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনার কথা সামনে আসতেই পলাতক 2 ছাত্র। হোস্টেলের নিরাপত্তা রক্ষীর ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময়ে মেন গেটের চাবি ছিল না নিরাপত্তা রক্ষীর কাছে। ঘটনাস্থলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয়। সে সময় মেন গেট ছাত্রদের দখলে ছিল। এরপরই উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনার সময়ে হোস্টেলের রক্ষী কোথায় ছিলেন? হোস্টেলের চাবি বা কার কাছে ছিল? হোস্টেলের ভেতরে যখন এই ঘটনা ঘটছে তখন কেন তারা পুলিশকে জানালো না? তদন্তের গতি এগোতে এসব প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া তদন্তকারীরা। সেই কারণেই উদয়ন হোস্টেলের নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে চায় বউবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই হোস্টেল কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠিয়ে নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ। যেটা দেখা যাচ্ছে যে এখানকার যিনি গার্ড তিনি কোথায় ছিলেন, কারণ একাধিক যে প্রশ্ন উঠছে, যার মধ্যে যখন এই যে ফুটপাত যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং একাধিক যে পাশাপাশি যে দোকান রয়েছে সেখানের কিন্তু সিসিটিভি রয়েছে এবং সেই সিসিটিভি পরিকল্পনা মাফিক 1 ঘন্টার সিসিটিভি তারা ডিলিট করে দেয় এবং যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ এসে সেই 1 ঘন্টার সিসিটিভি
পাচ্ছে না এবং তারপরে পুলিশের তরফ থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই 14 জনকে এবং পুলিশ ইতিমধ্যেই টেকনিক্যাল হেল্প নিচ্ছে যাতে সেই সিসিটিভি তারা রিস্টোর করতে পারে সেই বিষয়টা দেখা হচ্ছে। হোস্টেলের আবাসিকদের বৈধতা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া 14 জনের মধ্যে রয়েছেন 2 জন প্রাক্তনীয়। তারা কিভাবে ওই হোস্টেলে থাকছিলেন সেই নিয়েও উঠছে প্রশ্ন। যদিও জেরার মুখে ওই 2 ছাত্র জানান তারা ওই হোস্টেলে নিরাপত্তারক্ষী ও রাঁধুনির কাজ করতেন, যদিও তার সত্যতা যাচাই করে দেখছে পুলিশ। শনিবার মৃত ইরশাদ আলমের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পায় পুলিশ। শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ থেকে মৃত্যু হয়েছে বলে জানানো হয় রিপোর্টে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেতেই নড়ে চড়ে বসেছেন তদন্তকারীরা। ঘটনায় জড়িত পলাতক 2 ছাত্রকে খুঁজে পেতে মরিয়া তারা। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। শুধুমাত্র সন্দেহের বশে পিটিয়ে খুন করা হয় ইরশাদ আলমকে। বউবাজারের উদয়ন হোস্টেলে গণপিটুনিতে মৃত্যু হয় তার। স্ত্রী, 2 ছেলে মেয়ে ও দিদিকে নিয়ে এক কামরার ঘরে সংসার ছিল ইরশাদের। একমাত্র রোজগেরেকে হারিয়ে কার্যত সর্বশান্ত পরিবার। মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়ে কাতর আরতি পরিবার প্রতিবেশী। চোর সন্দেহে ইরশাদ আলমকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তার পরিবারে 4 জন মেম্বার রয়েছে, তার স্ত্রী রয়েছে, তার ছোট ছোট 2 ছেলে মেয়ে রয়েছে, তার দিদি রয়েছে এবং আর্নিং মেম্বার একমাত্র ছিলেন শুধুমাত্র ইরশাদ আলম। তার পরিবার কার্যত রাস্তায় এসে দাঁড়িয়েছে, কারণ কে চালাবে এই পরিবার? কি বলবেন তার পরিবারের সদস্যরা? আমি একটু কথা বলবো যে দিদি, ইরশাদ আলমই একমাত্র আর্নিং মেম্বার ছিলেন আপনাদের ফ্যামিলির, কি বলবেন? আমরা তো এরকম গরিব লোক আছি, আমাদেরকে একটু সাহায্য করুন। ও তো মা বাবা কে করবে? ছোট ছোট বাচ্চা আছে, সাহায্য করতে হবে, মা বাবা করে। কিছু বলবেন প্রশাসনকে? কিছু বলবেন আপনারা প্রশাসনের? ये बोल रहे हैं कि हम लोग ममता बनर्जी से हम कहना चाह रहे हैं कि हम लोग के सर पे हाथ धरे और हम लोग के कुछ मदद करना चाह रहे हैं। यही सब हम बोलना चाह रहे हैं कि हम लोग खर्चा कहाँ से चलाने पाएंगे। यही सब बोलना चाह रहे हैं कि स्कूल का ट्यूशन ये सब घर में खर्चा मतलब जो है सब कहाँ से कर पाएंगे। मेरा पति तो वही करता था, अब तो दुनिया में नहीं है, तो हम लोग कहाँ से कर पाएंगे। हम यही कहना चाह रहे हैं ममता बनर्जी हम लोग के सर पे हाथ धरे और हम लोग का कुछ मदद करें। ইরশাদ আলমের পরিবার তারা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছে। কলকাতা টিভির এই ক্যামেরা থেকে তারা এই একটাই আবেদন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তিনি যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন, কারণ তাদের ফ্যামিলির আর্নিং মেম্বার শুধুমাত্র ইরশাদ আলমই ছিলেন এবং এই যে ছোট ছোট 2 জন শিশু রয়েছেন তাদের যে পড়াশোনার খরচা বা তাদের এই বাড়ির যে তাদের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে তাদের ভরণ পোষণের খরচা এখন কে চালাবে, সেই কারণের জন্যই তারা আবেদন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ক্যামেরায় দিলীপ রয়ের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। চারদিকে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বউবাজারে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। বউবাজারে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা বয়ে আনলো কোরপান হত্যাকাণ্ডের স্মৃতি। স্বামীকে হারিয়েও লড়াই জারি রেখেছেন আরজিনা বেগম। মাঝে 10 বছরের ফারাক। আবারও একইভাবে মোবাইল সন্দেহে পিটিয়ে খুন বউবাজারে। আরজিনা পেরেছেন, কিন্তু বউবাজারে গণপিটুনি কাণ্ডে নিহত ইরশাদের স্ত্রী পারবেন তো? প্রশ্ন আরজিনার। টানা 10 বছরের লড়াই, সন্তানদের চোখের জল, হাহাকার। স্বামীর হত্যার পর লড়াইটা মোটেও সহজ ছিল না, কিন্তু চোখের জলকে সঙ্গী করে সন্তানদের মানুষ করাই ছিল একমাত্র লক্ষ্য। তাই ঘুরে দাঁড়িয়েছেন। দেওয়ালে পিঠ ঠেকে গেলেও হার মানেননি উলুবেড়িয়ার আরজিনা বেগম। তিনি পেরেছেন, কিন্তু বউবাজারে গণপিটুনিতে নিহত ইরশাদ আলমের স্ত্রী পারবেন তো? প্রশ্ন তুললেন আরজিনা। সম্প্রতি বউবাজারে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা মনে করিয়ে দিল কোরপান শাহ হত্যাকাণ্ড। সালটা 2014। মোবাইল চুরির অভিযোগে এনআরএস হাসপাতালের ছাত্রাবাসেই কোরপান শাহকে পিটিয়ে মেরেছিল ডাক্তারি পড়ুয়ারা। হাওড়া উলুবেড়িয়ার ফকিরপাড়ার বাসিন্দা কোরপান শাহ ছিলেন মানসিক ভারসাম্যহীন।
আর অবশ্য আমার স্বামী পাগল ছিল, যখনে গেছে মাথা ঘুরে পড়েই গেছিল, সেইখানে গেছে বলে তাকে এমনই মারলো যে একদম পুরো এমনই মারলো যে তাকে পুরো একদম মৃত্যু সজ্জায় ঠেলে দিল। তাকে মেরে খাটের নিচে ঢুকে রেখেছে, তাকে এমনভাবেই মেরেছে যে তার পুরো শিরাগুলো কেটে কেটে শিরা দেখেন রক্ত কেটে নিয়ে নিয়েছে, ব্লেড দিয়ে এমন কেটেছে শিরাগুলো কেটে কেটে নিয়ে নিয়েছে। বলে চোর হলেও তো চোরকে কি করে, চোরকে শাস্তি দেয় থানা পুলিশ শাস্তি দেয়, কিন্তু শাস্তি তো ডক্টররা দেয়নি। শাস্তি দিলে থানা পুলিশ দেবে, তার জেল হবে, তার ফাঁসি হবে, যাই হোক না যাই হোক তার একটা কিছু করবে। স্বামীর মৃত্যুর পরে উঠে দাঁড়াতে পেরেছেন স্ত্রী আরজিনা বেগম, কিন্তু কি হবে ইরশাদ আলমের স্ত্রীর, কিভাবে বাঁচবে তার সন্তানরা, সে কথা ভেবে আকুল আরজিনা। ওই বউবাজারের ঘটনাটা নিয়ে আমিও একটু চিন্তিত আছি যে আমার স্বামী 10 বছর আগে যেরকম মারা গেছে, মেরে ফেলেছে, আমার ছেলেরা অনাথ হয়ে গেছে, সেরকম ওনারও তো বাচ্চারা অনাথ হয়ে যাবে। অবশ্য ওনাদের না শাস্তি দেওয়া পর্যন্ত 10 বছর আগে আমার স্বামীকে মেরেছে, কোন দিন আবার কারুর ভাইকে মারবে, কারুর বাবাকে মারবে, যে তারাও এরকম হয়ে যাবে। ওনাদের না শাস্তি হওয়া পর্যন্ত ওনারা কোনোদিন ঠিক হবে না। স্বামী হারানোর পর আশ্বাস মিলেছে অনেক, কিন্তু পাশে পাননি কাউকেই, মেলেনি সরকারি সহায়তাও। সেই থেকেই একা লড়াইয়ের অঙ্গীকার আরজিনার। উদয়াস্ত পরিশ্রম করে সংসার চালিয়ে যাওয়ার দায়িত্ব তাঁরই কাঁধে। তখন আমার সাথে অনেকই লোক ছিল, এই তোমাকে সরকারি চাকরি দেবো, এই হ্যান দেবো, এই ত্যান দেবো, এমনকি লক্ষ্মী ভাণ্ডার আমি 2বার ধরে জমা দিয়েছি, তাও পাইনি। রেশনের চাল 2 কেজি করে মাসে 8 কেজি চাল পাই, ওইটাতেই আমার সংসার কোনো রকম চলে যাচ্ছে। দুই ক্ষেত্রেই মৃত্যুর কারণ মুঠোফোন, মাঝে শুধু 10টা বছরের ব্যবধান। এবার সেই বছর 10 আগের কোরবানি ফিরলেন ইরশাদ হয়ে। উলুবেড়িয়া থেকে রূপম দাসের রিপোর্ট, কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে দেদার বালি উত্তোলনের অভিযোগ হুগলিতে। উত্তরপাড়ায় অবৈজ্ঞানিক উপায়ে বালি তোলায় নদীর নাব্যতা বেড়ে প্রাণহানি বাড়ছে বলে অভিযোগ বিরোধীদের। অন্যদিকে হুগলির জিরাটে নদীর চরের মাটি কাটার অভিযোগ নদিয়ার মাটি মাফিয়াদের বিরুদ্ধে। হুগলি এবং হাওড়া জেলা সংলগ্ন বালিখাল উত্তরপাড়া অঞ্চলে প্রকাশ্যে গঙ্গা থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি উত্তোলনের অভিযোগ। উত্তোলিত বালি বিক্রি হচ্ছে উত্তরপাড়ার মাখলা এবং বালির একাধিক ইটভাটায়। স্থানীয় বাসিন্দা ও বিরোধীদের দাবি, গত 6 মাসে উত্তরপাড়া থেকে কোন্নগর এলাকায় স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেছেন বেশ কিছু মানুষ। অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার কারণে উত্তরপাড়া কোন্নগর অঞ্চলে নদীর নাব্যতা বেড়েছে। নদীতে তৈরি হচ্ছে ঘূর্ণি, যার ফলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। আমাদের এই ঘাট থেকে 2-3 জন মারা গেল, মানে জোড়া বান এসে যাচ্ছে, বুঝতে পারছে না, জলের মধ্যে রয়েছে, অটোমেটিক ডুবে চলে যাচ্ছে। আপনি জোয়ার ভাটা যখনই হচ্ছে দেখবেন জোয়ারটা গিয়ে দক্ষিণেশ্বরের দিকে একটা ধাক্কা মারছে, আবার রিভার্স হয়ে 12 মন্দির পর্যন্ত যে আসছে, ওখানে একটা ঘূর্ণি মতন পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে ফেসে ফেসে লোকের প্রাণ চলে যাচ্ছে। আজকে এইটা জিনিসের সাথে বালি তোলার সম্বন্ধও আছে। কারণ হচ্ছে যে গঙ্গার যে বেডটা আছে সেটা কোথাও আপ কোথাও ডাউন হলে জল ওখানে ঘুরে যাচ্ছে, ওখানে লোক ফেসে লোকের প্রাণ চলে যাচ্ছে। এটা যদি লক্ষ্য যদি কেউ করে, আমি তো বারবার বলছি স্থানীয় প্রশাসন বা এখানে যে জল পুলিশ আছে বা নিশ্চয়ই আরও যে ডিপার্টমেন্ট এর সাথে যুক্ত আছে তাদের এটা জিনিসটা দেখা উচিত। হুগলি নদী থেকে অবাধে উঠছে বালি, নদীর নাব্যতা বাড়ায় ডুবে যাওয়ার ঘটনা বাড়ছে, তা মানতে এক প্রকার নারাজ উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। বালি উত্তোলনের কথাও তিনি জানেন না বলেই সাফাই কাঞ্চনের। গঙ্গা থেকে বালি তোলার জন্য লোকেরা জল ডুবে যাচ্ছে। বিরোধীদের কথা দেখুন, কিছু কিছু অনভিপ্রেত ঘটনাকে দুর্ঘটনা বলা হয়। সমস্ত দুর্ঘটনাই খুবই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় দুর্ঘটনা, মৃত্যু, অপমৃত্যু বা অপঘাতের মৃত্যুগুলোকে না রাজনৈতিক রং দেওয়ার কোনো দরকার নেই। যদি বালি উঠে থাকে সেটা প্রশাসনিকভাবে আমি সবসময় প্রশাসনকে বলা হবে, প্রশাসন দায়িত্ব নেবে যাতে এই ঘটনাটা ভবিষ্যতে আর না ঘটে। উত্তরপাড়ায় যখন এই ছবি, তখন হুগলির জিরাটে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। বলাগড়ের জিরাট পঞ্চায়েতের চর খয়রামারি গ্রামের ঘটনা। গ্রামের রানীনগরের গঙ্গার পাড় থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। নদিয়ার দিক থেকে নৌকো করে হুগলি জেলায় এসে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। আগে অন্ধকারে মাটি কাটলেও এখন দিনে দুপুরেই চলছে মাটি ডাকাতি। প্রশাসন ও পুলিশকে জানিয়েও তেমন লাভ হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। এলাকাবাসী অনেকেই এই চরে চাষাবাদও করেন, সেই মাটিও কেটে নিয়ে যাচ্ছে মাফিয়ারা। মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও বারবার বিভিন্ন জেলায় বালি ও মাটি পাচার বন্ধে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।
মেমারিতে বাস লরির সংঘর্ষে আহত হয়েছেন 22 জন। মেমারিতে বাস লরির সংঘর্ষে আহত 22। মেমারিতে বাস দুর্ঘটনা এবং বাস লরির সংঘর্ষে আহত হয়েছেন 22 জন। সাতগাছিয়া থেকে বাসটি আসছিল এমনটাই জানা যাচ্ছে। মেমারিতে বাস লরির সংঘর্ষে আহত হয়েছেন 22 জন। সাতগাছিয়া থেকে মেমারির দিকে যাচ্ছিল বাসটি। উল্টো দিক থেকে লরি এসে ধাক্কা মারে বাসে। মেমারিতে বাস লরির সংঘর্ষে আহত 22। সাতগাছিয়া থেকে মেমারির দিকে যাচ্ছিল বাসটি। উল্টো দিক থেকে লরি এসে ধাক্কা মারে এবং এই ঘটনায় আহত হয়েছেন মোট 22 জন। মেমারিতে বাস দুর্ঘটনা, বাস লরির সংঘর্ষে আহত হয়েছেন 22 জন। সাতগাছিয়া থেকে মেমারির দিকে আসছিল বাসটি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। আহতের যে সংখ্যা এখনো পর্যন্ত দাঁড়িয়েছে 22 জন। রেলগাড়িতে সফর নয়, রেলেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে গ্রামে তৈরি হলো নতুন রেলপথ। রানীবাঁধের রুদ্রা পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের রেলগাড়ির আদলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নজর কেড়েছে বাসিন্দাদের। আকর্ষণীয় এই কেন্দ্র আকৃষ্ট করছে এলাকার কচি কাচাদেরও। শাল তাল খেজুরের জঙ্গল চিরে রেলপথ। সেই রেলপথে নীল আকাশের সঙ্গে রং মিলিয়ে নীল কোচের রেলগাড়ি। এক মুহূর্তে সত্যি মনে হলেও পরের মুহূর্তেই বোঝা যাবে এটি রেলের কামরা নয়, আদতে রেলের কামরার আদলে তৈরি একটি বাড়ি। এই বাড়িতেই চলে বাঁকুড়ার রানীবাঁধের নারায়ণপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। রানীবাঁধ ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্যয় বরাদ্দ প্রায় 8.5 লক্ষ টাকা। কংক্রিটের এই রেল কামরায় তৈরি হয়েছে 2টি দরজা। ভিতরে মাঝে হলঘর, এক পাশে রান্নাঘর, আরেক পাশে শৌচাগার। চত্বরে বসেছে নলকূপ। তবে সামান্য কিছু কাজ বাকি রয়েছে। এটা আমাদের ইচ্ছে আছে, এই আমাদের এলাকাতে ট্রেন লাইন এলে খুবই ভালো হয়। ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে, কারণ ওরা কোনো দিকে যাতায়াতের জন্য কম খরচেই চলে যেতে আসতে পারবে। বাসিন্দারা বলেন, গ্রামের বাচ্চা থেকে তাঁরা সকলেই খুশি। এলাকায় রেল যোগাযোগ নেই, সেই রেলপথ সহ রেল দেখার স্বাদ মিটেছে সকলের। ইতিমধ্যেই পাশাপাশি এলাকায় খবর ছড়িয়ে পড়তে উৎসুক মানুষজনের আনাগোনা বেড়েছে নারায়ণপুর গ্রামে। বাচ্চারা ট্রেন দেখেনি কোনোদিন, সেন্টার এটা থেকেই তারা উপলব্ধি করছে যে এটা মানে ট্রেন আর কি। খুব ভালো লাগে, সবাই দেখে সবাই বলছে তো সব ভালো। অনেক ছেলেগুলো আসে এখানে ছবি তুলে, সবাই খুব ভালো হয়েছে। বিষয়টি নিয়ে বাঁকুড়া জেলা পরিষদের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ তৃণমূলের চিত্তরঞ্জন মাহাতো বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই বাচ্চারা প্রথম বর্ণ পরিচয় শেখে। বাচ্চারা যাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে পছন্দ করে সেই কথা ভেবেই রানীবাঁধ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আকর্ষণীয়ভাবে রেলের কামরার আদলে তৈরি করা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এই জঙ্গলমহল এলাকা আগামী দিনে ভবিষ্যৎ তৈরি হোক, যারা বাংলার বিভিন্ন জায়গা দখল করবে, অর্থাৎ ভারতবর্ষের একজন সুনাগরিক হিসাবে তৈরি করার একটা বিশেষ উদ্যোগ রানীবাঁধ পঞ্চায়েত সমিতি। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়নি। কবে থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু হবে সেদিকেই তাকিয়ে রয়েছে জঙ্গলমহলের মানুষজন। বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরীর রিপোর্ট, কলকাতা টিভি। লোকসভা ভোটের আবহে হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করেন সিঙ্গুরের দই। সিঙ্গুরের দইয়ের স্বাদ নাকি মুখে লেগে থাকে। এমনকি ভোটে জয়ের পর বিরোধী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে সিঙ্গুরের 1 হাঁড়ি দই পাঠানোর কথাও বলেন তিনি। সিঙ্গুরের দইয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হয় রচনাকে। কি এমন আছে সিঙ্গুরের দইয়ে যার জন্য এত হইচই? সিঙ্গুরের দইয়ের চাহিদা ব্যাপক। এই দইয়ের প্রচার এবং প্রসারে আরও বেশি করে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আশেপাশের এলাকাতেও এই দইয়ের সুনাম যথেষ্ট। তবে কিভাবে তৈরি হয় সিঙ্গুরের এই সুস্বাদু দই? এর জন্য সবার আগে প্রয়োজন ভালো খাঁটি গরুর দুধ। ভালো দই তৈরির জন্য দুধটা খাঁটি হওয়া চাই, সঙ্গে চাই সঠিক পরিমাণ চিনি। 50 কেজি দুধ থেকে দই হবে 28 কেজি, তবেই তা ক্ষীরের মতো হবে এবং আসবে জিভে জল আনা স্বাদ। পৃথিবীতে এমনিতেই বিখ্যাত আছে, আগেও গেছে অনেকদিন আগে। আইসক্রিম যখন ছিল না তখন দইয়ের নাম ছিল,
আইসক্রিম হয় একটু দই কমে গেছিল, আবার দই লোক খাচ্ছে এখন। আগে বিয়েবাড়ি হলেই দই হতো, এখন সেটা হয় না, আইসক্রিম হয়, কিন্তু এমনি লোক দই খায়, এই লাল দই। শুধু স্থানীয়রা নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষ দই কিনতে আসেন সিঙ্গুরে। আমাদের খেতে ভালো লাগে, অন্য জায়গা থেকে আমাদের খেতে ভালো লাগে, কারণ এখানে যে দুধের কোয়ালিটি বা যে কোয়ালিটিটা তৈরি করা হয় বা এখানকার যে কারিগর, সেটা একটু অন্য জায়গা থেকে তো অবভিয়াসলি ডিফারেন্ট। বছরের পর বছর ধরে সিঙ্গুরের দই রসনা তৃপ্তি করছে ভোজন রসিকদের। লোকসভার সাংসদের হাত ধরে সুনাম আরও দূর দূরান্তে ছড়িয়েছে। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সিকিমে রাতভর বৃষ্টির জের আগামী ৩রা জুলাই পর্যন্ত, অর্থাৎ ১৩ই জুলাই পর্যন্ত, আগামী ১৩ই জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৩রা জুলাই পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং পাহাড়েও ধস নামার আশঙ্কা রয়েছে এবং সিকিমে অবিরাম বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে নদীগুলির। ৩রা জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বর্ষা ও ঝোড়ো ঘূর্ণাবর্তের জেরে ধসের আশঙ্কা রয়েছে পাহাড়ে। তিস্তা সহ অন্যান্য নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং। প্রশাসনের তরফে একাধিক সতর্কতা নেওয়া হয়েছে ইতিমধ্যে। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কেও ধসের আশঙ্কা রয়েছে, এমনটাও জানানো হয়েছে। আগামী ৩রা জুলাই পর্যন্ত যেরকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ইতিমধ্যেই সম্ভাবনা রয়েছে। শাশ্বতী রায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দফতরের তরফে কি বলা হয়েছে এবং উত্তরবঙ্গে সিকিমের যে বৃষ্টিপাতের প্রভাব, তার একটা বড় প্রভাব পড়ছে উত্তরবঙ্গে। তিস্তা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়ছে, প্রশাসনের তরফেও বা কতটা সতর্কতা অবলম্বন করা হয়েছে? একেবারেই দেখো, শুধু বর্ষা নয়, বর্ষার সঙ্গে সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত, এই দুটির অবস্থানের ফলে কিন্তু এই পরিস্থিতি লাগাতার চলছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং যে অক্ষরেখার অবস্থান সেটি পশ্চিম আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত, যার জেরেই অতি ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। এবং এই ভারী বৃষ্টি কিন্তু জারি থাকবে আগামী 13 তারিখ পর্যন্ত এবং লাগাতার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। বেশ কিছুদিন ধরে বর্ষার আসার পূর্ব থেকে দেখা গেছে যে একটি ঘূর্ণাবর্তের অবস্থানের জেরে উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি চলছিল এবং সেই ভারী বৃষ্টি কার্যত অবস্থানরত এবং তার সঙ্গে সঙ্গে বর্ষার বৃষ্টিও জারি রয়েছে। তাই বলা যায় যে আগামী বেশ কয়েকদিন আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে সঙ্গে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে পার্বত্য অঞ্চলে। শুধুমাত্র যে একেবারেই উত্তরবঙ্গ সংলগ্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে তা নয়, তার সঙ্গে সঙ্গে সিকিম এবং আসাম এই দুটি জায়গাতেও বৃষ্টির পরিমাণ অত্যাধিক, যার ফলে নদীর জলস্তর ইতিমধ্যে অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং সেই নদীর জলস্তর বাড়ার ফলে ধীরে ধীরে তা উত্তরবঙ্গ মুখী হচ্ছে এবং সেই কারণে বিপদসীমার উপর দিয়ে বইতে পারে বেশ কিছু নদীর জল, তেমনটাই জারি করা হয়েছে সতর্কতা। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ এই যে লাগাতার বৃষ্টি তা কার্যত বাড়তে পারে এবং সেই বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই জারি রয়েছে এবং বেশ কিছু জায়গায় আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অতি তীব্র এবং সেই যে রেকর্ড তা কিন্তু অনেকটাই অন্যান্য বছরের থেকে অনেক গুণ বেশি, যাতে করে চা চাষেও কিন্তু বেশ কিছুটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে নেওয়া হলেও আগামী বেশ কয়েকদিন, আগামী 3 তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরও এই বৃষ্টি জারি থাকবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী সবকটি জেলাতে বৃষ্টিপাত যথেষ্ট মাত্রায় হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যতক্ষণ এই সাইক্লোনিক সার্কুলেশন সরে যাবে ততক্ষণ পর্যন্ত বর্ষার বৃষ্টির যে প্রভাবটা সেই অর্থে বিস্তার না করতে পারলেও বৃষ্টি লাগাতার জারি থাকবে। একদমই শাশ্বতীর সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আবহাওয়াবিদ সুজিত কর। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। উত্তরবঙ্গে একটা বড়সড় প্রভাব পড়েছে সিকিমে লাগাতার বৃষ্টির জেরে এবং আগামী 3রা জুলাই পর্যন্ত যেরকম একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে এই সম্ভাবনা কতটা থাকছে এবং দক্ষিণবঙ্গে কতটা প্রভাব পড়বে, উত্তরবঙ্গে বা কতটা প্রভাব স্পষ্ট হবে?
অ্যাকচুয়ালি দেখুন, এই মুহূর্তে মেঘের যা প্রকৃতি তাতে কিন্তু উত্তরবঙ্গে কন্টিনিউয়াসলি উত্তরোত্তর বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে আগামী আরো 72 ঘন্টা। তারপরেও বৃষ্টি কন্টিনিউ করবে, কিন্তু আগামী 72 ঘন্টা উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা রিমার্কেবল জায়গায় পৌঁছে যেতে পারে। অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোনো কোনো অঞ্চলে 350 থেকে 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে, যার ফলে শুধুমাত্র তিস্তা নদী নয়, উত্তরবঙ্গের যতগুলো নদী আছে সমস্ত নদীগুলোই আলটিমেটলি ফুলে ফেপে উঠবে। এবং যে পরিমাণ ল্যান্ডস্লাইড হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাতে কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং এবং গ্যাংটক সম্পূর্ণভাবে আগামী 72 ঘন্টার মধ্যে নর্থ বেঙ্গলের বিভিন্ন অঞ্চলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। ফলে আলটিমেটলি নর্থ বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি রিমার্কেবল এবং একটা বড় সংকেতের জায়গায় রয়েছে। অপরদিকে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা নিম্নচাপের দ্বারা প্রভাবিত মৌসুমী বৃষ্টিপাত, এবং নিম্নচাপ থেমে যাওয়ার পরে কিন্তু এই মৌসুমী বৃষ্টিপাত আবার বেশ খানিকটা নিষ্ক্রিয় হয়ে যাবে এবং বেসিক্যালি মৌসুমী বৃষ্টিপাত সঠিকভাবে কাজ করবে দক্ষিণবঙ্গে আগামী 16ই জুলাইয়ের পরবর্তী সময় থেকে। ফলে ন্যাচারালি আমাদের কাছে মনসুন এই মুহূর্তে এসে পৌঁছলেও সেটা ভীষণভাবে দুর্বল। শুধুমাত্র নিম্নচাপের দ্বারা চালিত হওয়ার ফলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। আমরা 16ই জুলাইয়ের পরে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত পেলেও আলটিমেটলি সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত পাবো আলটিমেটলি কিন্তু অগাস্ট মাসের লাল সতর্কতা। একদমই ধন্যবাদ জানাবো সজীব বাবু আপনাকে। আবহাওয়াবিদ সজীব কর ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে, আমার সঙ্গে ছিলেন আমার প্রতিনিধি শাশ্বতী। তোমাকেও ধন্যবাদ জানাবো। 3রা জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে। তবে সিকিমে যেভাবে ধস নামছে, পাহাড়ি এলাকার বাসিন্দারা তারা কিন্তু যাতায়াতে একটা বড়সড় সমস্যার মুখে পড়েছেন। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়ক যোগাযোগের যে মাধ্যম, সেই মাধ্যমও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কারণ লাগাতার ধসের জেরে পর্যটকরা তারাও কিন্তু আটকে পড়েছেন। 10 নম্বর জাতীয় সড়কেও ধসের আশঙ্কা রয়েছে, কারণ এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে। রবিবার সকালেই গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জলও ছাড়া হয়েছে এবং তিস্তার বিভিন্ন জায়গায় তিস্তা সহ বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ধসে পাহাড়ের যে রাস্তা, সেই রাস্তায় কি পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাহাড় থেকে ধস নেমে পুরো রাস্তা আটকে রয়েছে এবং সেখানে কিন্তু যাতায়াত মাধ্যম অর্থাৎ যোগাযোগ মাধ্যমে বড়সড় সমস্যা তৈরি করেছে। পর্যটকদেরও কিন্তু সতর্ক করা হয়েছে, কারণ 10 নম্বর জাতীয় সড়কে ধসের আশঙ্কা রয়েছে। আমার অপবাদী তকমা ঘুচল, হাতজোড় করে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারককে জানালেন কলকাতা টিভির এডিটর কৌস্তুভ রায়। এই আদালতের কাছেই বিচার পাবো আমি। শুক্রবার বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসের সওয়ালে বলেন কৌস্তুভ রায়। এদিন কোনো পক্ষেরই আইনজীবী আদালতে উপস্থিত না থাকার কারণে কৌস্তুভ রায় নিজেই নিজের সওয়াল করেছেন। অপবাদী তকমা ঘুচল, রায় প্রতিফলিত, আমি নির্দোষ, বিচারককে জানালেন কৌস্তুভ রায়। শুক্রবার ছিল কৌস্তুভ রায়ের হাজিরার দিন। সেই মতো নগদ দায়রা আদালতের সিবিআই স্পেশাল কোর্টের এজলাসে হাজির করানো হয় কৌস্তুভ রায়কে। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় কৌস্তুভ রায়ের উদ্দেশ্যে, আপনি কিছু বলবেন? জেলে 2 ধরনের লোক থাকে, একদল অপরাধী, একদল অপবাদী। আমি 11 মাস জেলে আছি। আইনজীবীদের মাধ্যমে যেটুকু জেনেছি, আপনার কাছে মামলা করে আমি বিচার পেয়েছি। আপনার রায় থেকে এটা পরিষ্কার, আমার অপবাদী তকমা ঘুচেছে। আমি যে নির্দোষ সেটা আপনার রায়ে প্রতিফলিত হয়েছে। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। আপনি আমার রায় ভালো করে পড়ুন, তারপর উচ্চ আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিতেই পারেন, হয়তো সুরাহা পাবেন। আমি আপনার কাছে বিচার পাচ্ছি। আমি হাইকোর্টে যাব না, সেই ক্ষমতা ও ইচ্ছে আমার নেই। হাইকোর্টে আমি নিজে সওয়াল করতে পারবো না এবং মামলা চলাকালীন আমি নিজে উপস্থিত থাকতে পারবো না। সেই সুযোগ নিয়ে ইডি হঠাৎ একটা অজানা কাগজ আদালতের কাছে পেশ করবে। সেই কাগজের ভিত্তিতে আমার জামিন বাতিল হয়ে যাবে, যে কারণে আগেরবারও ইডির নথির ভিত্তিতে আমার হাইকোর্টে জামিন বাতিল হয়েছে। ওই অভিযোগ আমি ইডির বিরুদ্ধেই তুলেছিলাম। উল্টে 60 কোটি টাকার অভিযোগ ওরা আমার ঘাড়েই চাপিয়ে দিয়েছে। তাই আমি আপনার অধীনেই থাকব। আমার দৃঢ় বিশ্বাস, আজ না হোক অন্য কোনো দিন সুবিচার আপনার কাছ থেকেই পাবো। বিচার ব্যবস্থার নিয়মের মধ্যে থেকেই আমি আপনার জামিন বাতিল করেছি, কারণ হাইকোর্ট আপনার জামিন বাতিল করেছে। এছাড়া আপনাকে আটকে রাখার আমার কোনো উদ্দেশ্য নেই। বিজয় মদনলাল চৌধুরীর রায় পরিষ্কার, ট্রায়াল কোর্টের হাতেই ক্ষমতা আছে উপযুক্ত বিচার করার। 467 অনুচ্ছেদের 18 সিতে তার উল্লেখ আছে।
আমি 11 মাস বাদে আপনার কাছ থেকে সেই বিচার পাচ্ছি। জামিন না পাই, কিন্তু বিচার পাচ্ছি। এরপর কৌস্তুভ রায় এনভি রামান্নার 3 বিচারপতির বেঞ্চের রায়ের কপি তুলে দেন বিচারকের কাছে। রায়ের কপি পেয়ে বিচারকের মন্তব্য, আপনি এইভাবে পড়াশোনা করুন, এতে আদালতের অনেক সুবিধা হচ্ছে। কৌস্তুভ রায় হাত জোড় করে, হুজুর, জেলে বসে কাজ নেই, তাই আইনি কাগজ নিয়েই পড়াশোনা করছি। 8ই জুলাই মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। 4টে চারদিক এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।